ট্রমাটা কি? মানসিক আঘাতকে আমরা সাধারণত ট্রমা বলে থাকি। 5টি ক্যাটাগরিতে মানুষের মধ্যে ট্রমা হয়। মাইলস্টোনের ঘটনায় ওই বাচ্চারা যারা স্কুলে আবার ফিরবে, ওদের আসলে কতদিন সময় দেওয়া দরকার মানসিকভাবে সুস্থ হতে? 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ঘটনা ঘটেছে মাইলস্টোনে, কিন্তু এই ট্রমাটি কিন্তু ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশ ব্যাপী। প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না ক্ষেত্রে একটু মানসিক ট্রমার মধ্যে পড়েছে। 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রমা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা বড় অংশ থাকে যাদের এই ট্রমাটি ঠিক হয় না। তাদের ভেতরে দুশ্চিন্তা হবে, উদ্বিগ্নতা হবে, নিরাপত্তাবোধহীনতা হবে, তাদের ঘুমের সমস্যা হবে, কারো কারো রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাবে, কেউ হাত কাটবে, কেউ আত্মহত্যার মতো চেষ্টাও করতে পারেন, আবার কারো শারীরিক প্রতিক্রিয়া হবে, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা হবে, বমি ভাব হবে। এগুলো হচ্ছে ট্রমার পর তাৎক্ষণিক এক ধরনের রিয়াকশন, আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় ট্রমা কাটিয়ে ওঠার উপায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, কথায় কথায় অনেকেই বলে যে ট্রমায় ভুগছি, আসলে ট্রমাটা কি? ট্রমা যদি আমরা এমনিতে বাংলা করি তাহলে সেটার নাম হচ্ছে আঘাত, কিন্তু আমরা সচরাচর যেটিকে বলে থাকি সেটা হচ্ছে মানসিক আঘাতটাকেই কিন্তু আমরা ট্রমা হিসাবে অভিহিত করি। যদিও এটাকে মেন্টাল ট্রমা বলতে পারি, মেন্টাল স্ট্রেস বলতে পারি, কিন্তু কথ্য ভাষায় ট্রমা হচ্ছে একটা মানসিক আঘাতকে আমরা সাধারণত ট্রমা বলে থাকি। এবং বড় বড় ট্রমার ঘটনা, ট্রমাটিক ঘটনা, মানে যেই ধরনের ঘটনা দুর্যোগ, দুর্বিপাক, বড় দুর্ঘটনা, বড় অগ্নিসংযোগ, বড় ধরনের মানুষের প্রাণহানি, সম্পদহানি, এই ট্রমাটিক ঘটনার পরে মানুষের কেবল শারীরিক ক্ষতিই কিন্তু হয় না, মানুষের কিছু মানসিক চাপ বাড়ে, মানসিক ক্ষতি হয়। এটাকে আমরা মানসিক ট্রমা বলি। আর আপনি বললেন না কথায় কথায় বলি আমরা ট্রমা, আসলে কথায় কথায় যে ট্রমা বলি সেগুলো সব কিন্তু ট্রমা নয়। যেমন মায়ের বকুনিতে একটি ছোট্ট মেয়ে মন খারাপ করেছে, এটা কিন্তু আসলে ট্রমা বলা যাবে না, এটা তাৎক্ষণিকভাবে তার এক ধরনের প্রতিক্রিয়া। আবার অফিসের বস তার অধস্তন সহকর্মীকে কোনো কাজ না করার জন্য একটু তিরস্কার করেছেন, এই সামান্য বিষয়টা কিন্তু আসলে আমরা ট্রমা বলবো না, এটা হচ্ছে একটা দৈনন্দিন জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়া। ট্রমা সেটাই যেটা আমার প্রাত্যহিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করবে, আমার চিন্তা চেতনাকে আচ্ছন্ন করবে এবং আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটাও কখনো কখনো একটু নড়বড়ে করে তুলতে পারে। মানে বড় দুর্ঘটনার পরে আমার মানসিক ট্রমা সেটাই যেটা আমার দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করে ফেলে। স্যার, আপনি বড় দুর্ঘটনার কথা বললেন। আপনি জানেন যে সম্প্রতি আমাদের উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এই ঘটনার পর অনেকেই কিন্তু ট্রমায় আছে, আক্রান্ত হয়েছে। তারা আসলে কারা, মানে কারা কারা ট্রমায় ভুগতে পারে? যে কোনো বড় দুর্যোগ, দুর্ঘটনার পর বা বড় ট্রমাটিক ঘটনার পর সাধারণত 5টি ক্যাটাগরিতে মানুষের মধ্যে ট্রমা হয়, মানসিক ট্রমা হয় আর কি। 5টি ক্যাটাগরি। প্রথম হচ্ছে যারা সরাসরি সেই ঘটনায় আহত হয়েছেন এবং যারা স্বজন হারিয়েছেন, তাদের ট্রমাটা কিন্তু সবচেয়ে বেশি। সরাসরি আহত হয়েছেন এবং স্বজনদেরকে হারিয়েছেন, তাদের ট্রমাটা খুব বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে যারা আহত হয়নি, ওই স্কুলে ছিলেন উপস্থিত শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী, যারা সরাসরি ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে, যে তাদের সহপাঠীদেরকে যে অবস্থা, আহত অবস্থায় তারা দেখেছে, মৃত অবস্থায় দেখেছে, বিমান পড়ে যাওয়ার শব্দ তারা শুনেছে, তারা দ্বিতীয় ক্যাটাগরিতে, তারাও কিন্তু ট্রমায় আক্রান্ত। তৃতীয় অবস্থানে রয়েছে যারা র্যাপিড রেসপন্স করেছে। কারা র্যাপিড রেসপন্স করেছে? উদ্ধারকর্মীরা। ওখানে কিন্তু তৎক্ষণাৎ দেখবেন সেনাবাহিনী ছুটে গিয়েছে, আমাদের দমকল বাহিনী ছুটে গিয়েছে, স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার কাজ পরিচালনা করেছেন। তাহলে যারা র্যাপিড রেসপন্স করেছে তারা কিন্তু তৎক্ষণাৎ সবচাইতে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছে এবং সেখানে তাদের ভিতরে কিন্তু একটা ট্রমা হয়েছে। চতুর্থ স্তরে থাকবেন হচ্ছে যারা একটু ডিলেড রেসপন্স করেছে। তারা কারা? তারা হচ্ছেন সংবাদকর্মী এবং চিকিৎসকরা। ঘটনা ঘটার পরে কিন্তু সংবাদকর্মীরা গিয়েছে, ঘটনা ঘটার পরে চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিয়েছে। তার মানে একটু পরে যারা রেসপন্স করেছে, চিকিৎসাকর্মী, সংবাদকর্মী, চিকিৎসক, তারাও কিন্তু একটা ট্রমার মধ্যে পড়েছে এই ঘটনাগুলো দেখে। আর পঞ্চম স্তরে আছে যারা দূরে ছিল, যারা সরাসরি ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, কিন্তু টেলিভিশনে, মিডিয়ায়, সংবাদপত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওগুলো দেখেছে, সংবাদটি শুনেছে, মৃতদেহের ছবি দেখেছে, তার আপনজন বা কাছের মানুষ বা সন্তানের সাথে কম্পেয়ার করে এই বিষয়গুলো নিয়ে নিজের ভেতরে একটা মর্মবেদনায় ভুগেছে, তারাও কিন্তু একটা ট্রমায় রয়েছেন। মানে ঘটনা ঘটেছে মাইলস্টোনে, কিন্তু এই ট্রমাটি কিন্তু ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশ ব্যাপী। প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না ক্ষেত্রে একটু
মানসিক ট্রমার মধ্যে পড়েছেন। এই যে অনেক মানুষ ট্রমায় আক্রান্ত হয়েছে, মানে ট্রমার মধ্যে পড়েছে, আপনি যেটা বললেন, এটার কি ধরনের প্রভাব থাকবে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী? আমরা বলবো প্রথমত এই যে এটির একটি সাধারণ প্রতিক্রিয়া আছে, যে আমাদের কিন্তু ট্রমা আসবেই আমাদের জীবনে, ট্রমা ছাড়া কিন্তু আমাদের জীবন চলবে না। এই ট্রমাগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি 6 সপ্তাহ থেকে শুরু করে 4-6 সপ্তাহ, কারো লাগে, কারো 12 সপ্তাহ, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রমাটি কিন্তু একদম ঠিক হয়ে যাওয়ার কথা, মানে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রমা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা বড় অংশ থাকে যাদের এই ট্রমাটি ঠিক হয় না। এবং প্রথমত হচ্ছে যে যাদের এই ঘটনার মধ্যে যারা প্রত্যক্ষদর্শী, যারা আহত হয়েছে, যারা সরাসরি সংবাদ সংগ্রহ করেছে, যারা আহতদের চিকিৎসা দিয়েছে, তাদের মধ্যে কিন্তু ট্রমার পরিমাণটা বেশি হবে, ট্রমার অভিঘাত বেশি হবে। তাদের ভেতরে দুশ্চিন্তা হবে, উদ্বিগ্নতা হবে, নিরাপত্তাবোধহীনতা হবে, তাদের ঘুমের সমস্যা হবে, মনোযোগ দিতে সমস্যা হবে, কথাবার্তায় আচরণে এলোমেলো আচরণ করতে পারে, কারো রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাবে, কেউ হাত কাটবে, কেউ আত্মহত্যার মতো চেষ্টাও করতে পারেন, আবার কারো শারীরিক প্রতিক্রিয়া হবে, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা হবে, বমি ভাব হবে, শরীর হাত পা ব্যথা করবে। তবে সবচাইতে কমন যেটি আমরা দেখি সেটি হচ্ছে ঘুমের সমস্যা। এগুলো হচ্ছে ট্রমার পরপর তাৎক্ষণিক এক ধরনের রিয়াকশন, আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। আর এই ধরনের ট্রমা ঘটে যাওয়ার পর দীর্ঘমেয়াদী কিছু মানসিক সমস্যা হতে পারে, সেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অথবা দীর্ঘমেয়াদী একটি বিষণ্ণতা। সেটি সাধারণত 1.5 মাস থেকে 6 মাস পরে শুরু হয় এবং ট্রমার ইভেন্টটা তাদের মধ্যে একটা ফ্ল্যাশব্যাক হয়, তারা সবসময় একটা সন্ত্রস্তভাবে থাকেন এবং বছর ঘুরে যখন ট্রমার অ্যানিভার্সারিটা আবার ফেরত আসে তখন কিন্তু এই ট্রমাটা তাদের মধ্যে আরও বৃদ্ধি পায়। এটাকে আমরা বলে থাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তার মানে ট্রমার পরে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া হবে, আবার দীর্ঘমেয়াদী কিছু প্রতিক্রিয়া হবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, সবাই কিন্তু এই ট্রমায় আক্রান্ত হবেন না, বা সবার একই ধরনের প্রতিক্রিয়া কিন্তু হবে না। শিশু কিশোরদের উপর এই ট্রমার প্রভাব কি হবে? কারণ মাইলস্টোনের ঘটনা তো শিশুরাই বেশি ভুক্তভোগী, যারা স্কুলের স্টুডেন্ট তারা না, এর বাইরে সারা দেশের যে শিশু কিশোররা, এদের উপর কি প্রভাব? যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় বা এই ধরনের ট্রমাটিক ইভেন্টের পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যারা নাজুক জনগোষ্ঠী। এখানে নাজুক জনগোষ্ঠী কারা? এখানে নাজুক জনগোষ্ঠী হচ্ছে শিশু, বৃদ্ধ এবং কখনো কখনো আমরা বলবো আগে থেকেই যাদের কোনো ধরনের মানসিক সমস্যা যারা ভুগছিলেন তারা হচ্ছে এখানে ভালনারেবল, বা বাংলায় আমরা যাদেরকে নাজুক বলতে পারি। সেক্ষেত্রে শিশু কিশোররা কিন্তু এখানে ডাবল নাজুক। কেন তারা ডাবল ভালনারেবল? এক নম্বর হচ্ছে যে কোনো দুর্ঘটনার পর শিশু কিশোররা একটু ভালনারেবল হয়ে পড়েন ট্রমার কারণে। দ্বিতীয়ত মাইলস্টোনের ঘটনাটি যেহেতু শিশু কিশোররা বেশি এখানে আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং স্কুলে এই ঘটনাটি ঘটেছে, সেটির সাথে যদি তারা নিজেদেরকে রিলেট করেন তখন তাদের ভেতরে ডাবল ভালনারেবিলিটি ডেভেলপ করবে। ফলে এই মাইলস্টোনের ঘটনায় অন্যেরা তো ট্রমায় আক্রান্ত হবেনই, তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং আক্রান্ত হবেন কিন্তু সারা বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে। শুধুমাত্র মাইলস্টোনের শিশু কিশোররা নয়, অন্য স্কুলের শিশু কিশোররা যখন তাদের মাথার উপর দিয়ে একটি বিমান চলে যাবে তখন তারাও কিন্তু ভীত হবেন। স্কুলে সামান্য একটি বৈদ্যুতিক দুর্ঘটনা, ছোট্ট একটা শব্দ করে একটা ইলেকট্রিক বাল্ব যদি ওখানে ফিউজ হয়ে যায়, সেটির শব্দ কিন্তু তারা আতঙ্কিত হয়ে উঠতে পারেন। তার মানে শিশুদের মধ্যে এই ট্রমার প্রভাবটি তাৎক্ষণিকভাবে সারা দেশে অনেক বেশি হবে। আর দীর্ঘমেয়াদী, বিশেষ করে যারা মাইলস্টোন স্কুলের শিশু কিশোররা রয়েছেন, যারা সরাসরি প্রত্যক্ষ করেছেন, তাদের মধ্যে কিন্তু দীর্ঘমেয়াদী ট্রমার যে অভিঘাত, সেটি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ব্যক্তিত্বের সমস্যা, আচরণের সমস্যা, এগুলো হবার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে মাইলস্টোনের শিশু কিশোরদের উপর বেশি প্রভাব পড়তে পারে, আর আমাদের বার্ন ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত 4 জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তার মধ্যে 2 জন শিশু আছে। রাফসি নামের একজন, সে কথা বলছে না, বাড়িতে কারোর সঙ্গে কথা বলছে না, চুপচাপ থাকছে, ঘুমাচ্ছে না। এই যে প্রভাব পড়ছে, ওদের আসলে কি করা উচিত এখন যারা সুস্থ হয়ে যাবে? ধন্যবাদ। তার উপরে যেই প্রভাবটা পড়েছে, যে ঘুমাচ্ছে না বা তার আচরণের সমস্যা হচ্ছে, খাচ্ছে না, এটা প্রথম দিকে আমাদেরকে একটি স্বাভাবিক শোকের প্রতিক্রিয়া হিসাবে আমাদের নিতে হবে। হ্যাঁ, নর্মাল। সে কিন্তু আহত হয়েছে, সে কিন্তু তার বন্ধুদেরকে মৃত হতে দেখেছে, সে তার বন্ধুদেরকে আহত হতে দেখেছে। ফলে তার ভেতরে কষ্ট হওয়া, দুঃখ পাওয়া, তার ভেতরে ট্রমাটিক হওয়া, এটিই কিন্তু স্বাভাবিক। তার যদি দুঃখ না হয়, কষ্ট না হয়, তখন সেটা কিন্তু অস্বাভাবিক হবে। তার মানে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, খেতে চাচ্ছে না, ঘুমাতে চাচ্ছে না, তার ভেতরে নানান রকম প্রতিক্রিয়া হচ্ছে। এগুলোকে আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, বা তীব্র মানসিক চাপ। ট্রমার ঠিক পরপর যেটি ঘটে থাকে সেটিই তার হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে তার পাশে থাকতে হবে,
তার শোক প্রকাশ করার সুযোগ করে দিতে হবে, তাকে গুণগত সময় দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ঘুমের সময়টা যাতে ঠিক করা যায়, সেই জন্য তাকে রাতের বেলা ঘুমাতে উৎসাহিত করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে মা বাবারা এই সময় তাকে স্বাভাবিকীকরণ করার চেষ্টা করবেন, তাকে আবার পড়ার দিকে বা স্কুলের দিকে স্বাভাবিক কাজকর্মের দিকে ফেরত নিয়ে আসার চেষ্টা করবেন, কিন্তু জোর করা যাবে না। অর্থাৎ তাকে কিন্তু এই মুহূর্তেই জোর করে ধমক দিয়ে বকা দিয়ে পড়তে বসানো, স্কুলে পাঠানো সেটি যাবে না। তাকে এই শোকটিকে কাটিয়ে উঠবার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজন হচ্ছে। এই সময়টাতে বাবা মারা তার পাশে থাকবেন। তাকে কোনো ধরনের তাকে একা ফেলে দেওয়া, তাকে আমরা বলবো 3টা জিনিস বলে থাকি, লুক, লিসেন, লিঙ্ক। তাকে দেখতে হবে এবং তাকেও দেখার সুযোগ দিতে হবে, তবে বিভৎস ছবি বা ভিডিও দিয়ে যেন সে না দেখে। লিসেন, তার কথা শুনতে হবে, তার মনের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এবং লিঙ্ক, তাকে কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না তার বন্ধু থেকে, জগৎ থেকে, পরিবার থেকে। না ওর সাথে কেউ দেখা করতে পারবে না, ও এইমাত্র এখন একটা ট্রমার ধকল থেকে এসেছে, ও একা থাক, সেটা নয়। একা থাকলে তার ভিতরে ট্রমা আরও বাড়বে। তার যদি কোনো ধরনের সংক্রমণ হওয়ার ঝুঁকি না থাকে, ইনফেকশন হওয়ার ঝুঁকি না থাকে, তাহলে কিন্তু তাকে তার বন্ধু, স্বজন, পরিবারের সদস্য তাদের সাথে লিঙ্ক করার সুযোগ দিতে হবে। তাই ট্রমার পরবর্তী প্রথম প্রতিক্রিয়া আমরা যারা আক্রান্ত হয় ট্রমায়, তাদের জন্য 3টি শব্দ ব্যবহার করি, লুক, লিসেন, লিঙ্ক। তাকে দেখতে হবে কি হয়েছে, তাকে দেখার সুযোগ দিতে হবে, তার কথা শুনতে হবে এবং তাকে লিঙ্ক করতে হবে সমাজের সাথে। মাইলস্টোনের ঘটনায় ওই বাচ্চারা যারা স্কুলে আবার ফিরবে, ওদের আসলে কতদিন সময় দেওয়া দরকার মানসিকভাবে সুস্থ হতে? আমরা বলবো এটির কোনো নির্দিষ্ট সময় নেই যে এতদিন পরেই তারা স্কুলে যেতে পারবে। আমরা বলবো সাধারণত যে কোনো গ্রিফ রিয়াকশন বা শোকের যে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, সেটি কাটতে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমরা রিকমেন্ড করছি যে 6 সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। আমরা বলবো যে স্কুল পরিবেশ, স্কুলে পড়ার উপযোগী জায়গা তৈরি হওয়া, বেশিরভাগ শিক্ষার্থীর সুস্থ হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে ধাপে ধাপে তৈরি করে তারপরে তাদেরকে কিন্তু আবার শিক্ষায় ফিরিয়ে আনতে হবে। একটা ব্যাক টু স্কুল প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম আমরা অনেক সময় বলি। ব্যাক টু স্কুল, স্কুল থেকে কোনো কারণে সে বিচ্ছিন্ন হয়েছিল, সেটি ট্রমার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, ধীরে ধীরে তাকে স্কুলে ফেরত আনতে হবে। এবং কখনোই মনে করা যাবে না যে তার একটা শিখন ঘাটতি হয়ে গেছে, এই 1 মাস বা 15 দিনে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। সে কিন্তু এই সময়টাতে জীবন থেকে অনেক কিছু শিখেছে। এই জায়গাটিতে যেটি পাঠ্যপুস্তকে নাই, তার বাইরেও কিন্তু শেখার অনেক কিছু আছে। এই 15 দিনের শোকে, এই 15 দিনের দুর্ঘটনায় তার কিন্তু একটা লার্নিং হয়েছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি রেজিলিয়েন্সি, অর্থাৎ ঘাত সহনশীলতা কিন্তু শিখেছে। সুতরাং তাড়াহুড়া করে তাকে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়াও যেমনি ঠিক না, আবার খুব লম্বা সময় তাকে স্কুলের বাইরেও রাখা যাবে না। তবে ধাপে ধাপে স্কুলটা শুরু করতে হবে। শুরুতেই তার উপরে আগের মতো একই ধাঁচের পড়ার চাপ চাপিয়ে না দিয়ে, শুরুতেই 8টি ক্লাস না করিয়ে, শুরুতেই অনেক পড়া না দিয়ে, আস্তে আস্তে তাকে পড়ার সাথে এক ধরনের আমরা বলবো যে একটা মিথস্ক্রিয়া তৈরি করতে হবে এবং সেভাবেই তাকে স্কুলে ফেরত নিয়ে আসতে হবে। অন্য শিশুদের মাইলস্টোন বাদে অন্য স্কুলের অন্য বাচ্চাদেরও কি স্কুল ফোবিয়া কাজ করতে পারে এই ঘটনা? অবশ্যই। আমি যেটি একটু আগে বললাম যে তার স্কুলের উপর দিয়ে কোনো বিমান চলে গেল, সেই শব্দেও সে কিন্তু আতঙ্কিত হতে পারে। এবং শুধু শিশুরা নয়, কিশোররা নয়, শিক্ষার্থী নয়, অভিভাবকরা আতঙ্কিত হতে পারেন, আতঙ্কিত হতে পারেন শিক্ষকেরাও। ফলে সেই জায়গাগুলোতেও আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, তাদেরকে অ্যাসিওর করতে হবে, তাদেরকে বলতে হবে যে বিমান মাথার উপর দিয়ে চলে যাওয়া মানেই যে সেটি বিধ্বস্ত হবে তা নয়। এটিকে স্বাভাবিক করার জন্য আমরা বলে থাকি সেন্সিটাইজেশন, তাদেরকে একটা সেন্সিটাইজ করতে হবে। সুতরাং অন্যান্য স্কুলেও কিন্তু এই প্রতিক্রিয়া দেখা দিবে, তারাও ট্রমায় আক্রান্ত হবে, তাদেরও বাবা মা, শিক্ষক তারাও হতে পারে। সেই জায়গাগুলোতে বিষয়গুলোর ব্যাখ্যা তো করতেই হবে। পাশাপাশি 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু তাদেরও শোক আছে। হয়তো সে মাইলস্টোন স্কুলের বন্ধুটিকে চেনে না, কিন্তু তার সমবয়সী একটি শিশু কিন্তু সেখানে নিহত হয়েছে, তার সমবয়সী একটি শিশু সেখানে আক্রান্ত হয়েছে। ফলে তার জায়গা থেকে তার যে কষ্ট, দুঃখ, সেটিকে অনুভব করা এবং সেটিকে প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। কখনোই মনে করা যাবে না বা কখনোই এই ধরনের অসংবেদনশীল কথা তার সামনে আমরা বলবো না যে তোমার তো কিছু হয় নাই, তোমার স্কুলে তো কোনো সমস্যা নাই, তোমার তো কিছু হয় নাই, তোমার স্কুলে তো কোনো সমস্যা নাই, তুমি কেন পড়ছো না, তুমি কেন খাচ্ছ না। এই বিষয়গুলো তাকে কিন্তু আমরা বলবো না। তার প্রতি আমরা সংবেদনশীল হব এবং তার শোকের প্রকাশকে আমরা উৎসাহিত করব। আপনি দেখেছেন যে মাইলস্টোনের ঘটনার পর শিশুদেরকে আমরা অনেক ভিডিও দেখছি যে
বাচ্চা দৌড়াচ্ছে, অগ্নিদগ্ধ শিশু ভিডিও হচ্ছে এবং এগুলো মানুষজন দেখছে বা শিশুদেরকে প্রশ্ন করছে, ওই ঘটনার বর্ণনা দিচ্ছে, তখনও তো সে আবার ট্রমাটাইজড হওয়ার একটা ঝুঁকি থাকে। অবশ্যই এই বিষয়ে অবশ্যই সেক্ষেত্রে ট্রমাটাইজড হওয়ার একটি ঝুঁকি থাকে। সে কারণে প্রথমেই আমরা বলি শিশুদের সামনে আমরা এমন কোনো বিভৎস দৃশ্য বা ছবি বা সংবাদ পরিবেশন করব না যেটি তার ট্রমাটিকে আরো উস্কে দিতে পারে। দ্বিতীয়ত দায়িত্ব আছে কিন্তু সংবাদকর্মীদের এবং সংবাদ মাধ্যমেরও। এখন সংবাদ মাধ্যম বা সংবাদকর্মী তো এখন আসলে যেটা হয়েছে এটা এক ধরনের ডিফিউজ অবস্থায় রয়েছে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়। যার হাতে মোবাইল, যার হাতে কোনো রেকর্ড করার সুযোগ, সেই এখন একজন তথাকথিত সংবাদকর্মী হয়ে যাচ্ছেন। হয়তো আমরা দেখেছি যে মূলধারার সংবাদপত্রগুলো বা মূলধারার মিডিয়াগুলো এই নীতি নৈতিকতা মেনেই সেই বিভৎস দৃশ্যকে ঢেকে রেখেই বা ওই শিশুটির সাক্ষাৎকার না নিয়ে সংবাদ করছেন, কিন্তু আমরা সকলকে কিন্তু এখানে এই ঘটনাগুলো করা থেকে বিরত রাখতে পারছি না। তো আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে এবং মূলধারার যারা সংবাদ মাধ্যম রয়েছেন তাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে কোনো শিশুর কাছ থেকে এই দুর্ঘটনার বয়ান শোনা আসলে খুব অনুচিত, কারণ এই সময় সে মানসিক একটা ট্রমায় আছে। যেটি শুনবেন সেটি ভুলও হতে পারে, আর যেটি শুনবেন সেটি তাকে আরও তার ট্রমাটাকে আরও বাড়াতে পারে। সুতরাং তাকে আগে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার সুযোগ করে দিতে হবে। আর এই যে ভিডিও, এই যে ছবি, দৃশ্য, এগুলো না দেখানোর বিষয় তো আসলে সংবাদ যারা সংবাদকর্মী তাদের একদম প্রাথমিক পাঠের ভেতরেই এই জিনিসগুলো রয়েছে, সুতরাং তারা নিশ্চয়ই সেটি মেনে চলবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের জন্য, তারা তো আর এই পাঠগুলো নেন নাই, তারা তো নৈতিকতার পাঠগুলো নেন নাই, কিন্তু তাদেরকেও সংবেদনশীলতার শিক্ষা চর্চা এটি আপনাদের মধ্য দিয়েই করতে হবে। আপনারাই বলবেন, প্রকাশ করবেন, পত্রিকায় লিখবেন যে এই ধরনের দুর্ঘটনার পর ভিন না করা, যত্রতত্র ভিডিও না করা, একজন আহত ব্যক্তির ছবি না তোলা, এটা তার একটা ব্যক্তিগত বিষয়, তার প্রাইভেসি আছে। সেই প্রাইভেসিটাকে লঙ্ঘন করে তার কাপড় জামা পুড়ে গেছে এই অবস্থায় সে শিশু হতে পারে বা বৃদ্ধ হতে পারে, যে বয়সী যে শ্রেণী পেশার মানুষই হোক না কেন, তার সে নারী পুরুষ যাই হোক না কেন, তার ছবি তোলা কিন্তু আমরা বলবো যে এটি অত্যন্ত, আমরা বলবো যে নৈতিকতার পরিপন্থী। সেই জায়গাগুলো যেন আমরা মাথায় রাখি। জি, আপনি বললেন যে কোনো দুর্ঘটনার পর যারা উদ্ধার করে বা যারা এসব কাভার করে তারাও ট্রমার মধ্যে ভোগে। আমি এই ঘটনাটা শুরু থেকে কাভার করেছি, প্রথম দিন থেকে, এবং আমি এখনও যখন রাতে ঘুমাতে যাই আমাকে একবার চেক করতে হয় যে আর কেউ মারা গেল কিনা, আরেকটা বাচ্চা, বা আমি ঘুম থেকে উঠিয়ে দেখি যে এই ঘটনায় আরেকজন মারা গেছে। আমি ঘুমাতে পারি না এবং রেগে যাই, এবং আমি দেখেছি যে এই অবস্থা শুধু আমার না, আমার অন্য সহকর্মীরা যারা এই ঘটনা কাভার করেছে, চিকিৎসকদের মধ্যে এরকম অনেকেই আমরা শুনেছি। যা আমাদের আসলে কি করা উচিত এখন? প্রথম কথা হচ্ছে যে আপনার যে অবস্থাটি হচ্ছে বা চিকিৎসক বা উদ্ধারকর্মী, সংবাদকর্মী যাদের ভেতরে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, তারা ঘুমাতে পারছেন না, তারা এরকম খেতে পারছেন না, অথবা তারা অস্থিরতায় ভুগছেন, মেজাজ কিটকিট হয়ে যাচ্ছে, এটিকে তাদের দুর্বলতা মনে করার কোনো কারণ নাই। এটি তাদের সবলতা, সক্ষমতা এবং এটি তাদের একটি মানবিক গুণের পরিচয়। আমরা বলবো প্রথমেই মনে রাখবেন যে এই যে আপনার প্রতিক্রিয়াগুলো ঘটছে বা যে চিকিৎসকের এই প্রতিক্রিয়াগুলো ঘটছে, অন্য সংবাদকর্মীর এই প্রতিক্রিয়াগুলো ঘটছে, এটি প্রত্যেকটি সুস্থ, স্বাভাবিক, মানবিক বোধ সম্পন্ন মানুষেরই ঘটার কথা, তাই ঘটছে আপনার সাথে। কিন্তু এটি ট্রমা, এটি কাটিয়ে ওঠার জন্য আপনাকে এই বিষয়টির সাথে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং আপনার যেটুক করণীয় আপনি সেই কাজটুক করেছেন কিনা সেটুক আপনি আগে চিন্তা করবেন। চিকিৎসক চিন্তা করবে যে আমি সঠিকভাবে চিকিৎসাটি দিয়েছি কিনা, নৈতিকতা মেনে আমার সর্বোচ্চটুকু আমি করেছি কিনা। একজন সংবাদকর্মী চিন্তা করবেন নৈতিকতা মেনে, আচরণবিধি মেনে আমি আমার সর্বোচ্চটুক দিয়ে এই সংবাদটি পরিবেশন করেছি কিনা, সেটি হচ্ছে আপনার সফলতা। কিন্তু এই যে আপনার প্রতিক্রিয়াগুলোর কথা, আপনার বা অন্যদের যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে, সেটি মোটেই আপনার দুর্বলতা নয়, এটি আপনার সবলতা, সক্ষমতা এবং মানবিক মানুষ হিসাবে এটি আপনার গুণ হিসাবে আমরা অভিহিত করব। শুধু ট্রমা না, মানসিক স্বাস্থ্য আসলে ভালো রাখতে আমাদের কি করা উচিত? মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে আমাদের যে স্বাস্থ্যের যে ডেফিনেশন, সেখানে কিন্তু শারীরিক, মানসিক, সামাজিক তিনটি জিনিসকে আমরা বোঝাই। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথমত আমাদের যেটি মনে রাখতে হবে যে মানসিক স্বাস্থ্য আমাদের পুরো স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা এটি ভুলে যাই। আমরা সবসময় মনে করি মাথা ব্যথা, পেট ব্যথা, চোখের সমস্যা, নাকের সমস্যা, হার্টের সমস্যা, এটাই বোধহয় স্বাস্থ্য। আসলে নয়। একটা মানুষের একটা মন আছে, যদিও সেটি দেখা যায় না, সেই মন আছে, মনের স্বাস্থ্য আছে, স্বাস্থ্যের একটি অংশ মানসিক স্বাস্থ্য,
এই বিষয়টি আমাকে সবার আগে বিশ্বাস করতে হবে, এই বিষয়টি সবার আগে আমাকে ধারণ করতে হবে। তাহলে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথমে আমাকে মানতে হবে যে আমার একটি স্বাস্থ্য আছে, তার নাম মানসিক স্বাস্থ্য। দ্বিতীয়ত হচ্ছে এই মানসিক স্বাস্থ্য বা মনের যত্ন নিতে হবে। আমরা কিন্তু চুলের যত্ন নেই, আমরা ত্বকের যত্ন নেই, আমরা নখের যত্ন নেই, এবং আমরা অবশ্যম্ভাবীভাবে দাঁতের যত্ন নেই। ঠিক সেই রকমভাবে আমরা কি মনের যত্ন নেই? যদি না নিয়ে থাকি তাহলে আমাদের মনের যত্ন নিতে হবে। এই মনে প্রথমত মন আছে, মানসিক স্বাস্থ্য আছে, এটি বিশ্বাস করা। দ্বিতীয়ত আমার মনের যত্ন বা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য প্রোঅ্যাক্টিভ হওয়া। সেই দুটো কাজ করলেই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যগুলো ভালো থাকবে। এরপরে হয়তো প্রশ্ন থাকবে যে মনের যত্ন কিভাবে নেব। এখন মনের যত্ন কিভাবে নেব সেটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা। কেউ বেড়াতে যেয়ে মনের যত্ন পায়, কেউ বলে বেড়াতে গেলে আমার আরো অস্থির লাগে, আমার টাকা খরচ বেশি হয়। কেউ গান শুনে মনের যত্ন পায়, কেউ বলে গান শুনলে আমার বিরক্ত লাগে, আমি মনের যত্ন পাই না। কেউ বলে আমি মুভি দেখে মনের যত্ন পাই। আর একজন বলবে 3 ঘন্টা বসে মুভি দেখা আমার জন্য একটা অত্যাচার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মনের যত্ন প্রত্যেকের জন্য কাস্টমাইজ এবং প্রত্যেকের জন্য আলাদা। কার কোথায় মনের যত্ন? কে বাগান করে মনের যত্ন খুঁজে পায়, কেউ শুধু নদীর পাড়ে বসে মনের যত্ন খুঁজে পায়, কেউ বই পড়ে মনের যত্ন খুঁজে পায়, কেউ গান শুনে মনের যত্ন খুঁজে পায়। প্রত্যেকে যে জায়গায় বসে যে যার মতো করে মনের যত্ন নিতে পারেন সেভাবে আমাদের মনের যত্ন নিতে হবে। তবে দুটো একদম মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এক, মনের যত্নের জন্য প্রতিদিন একবার করে নিজেকে ধন্যবাদ দিতে হবে, প্রতিদিন একবার করে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 2, রাতে ঘুমাতে হবে, দিনে সক্রিয় থাকতে হবে। এই দুটো কাজ সবার জন্য। রাত জেগে মহৎ কাজ না করে রাতে ঘুমাবে, প্রত্যেকে ঘুমাবে, দিনে সক্রিয় থাকবে। আর মনের যত্নের জন্য প্রতিদিন একবার করে নিজেকে থ্যাংক ইউ বলতে হবে, নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মনের যত্নের জন্য সবার জন্য সমান কার্যকরী। নিজেকে ভালোবাসা খুব জরুরি। নিজেকে ভালোবাসা খুব জরুরি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।